প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার আপনারা এখানে পা রেখেছেন। আপনারা পুরো হতে পারেন, কিন্তু আমি নতুন। পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষের একটা ঐতিহাসিক পৌরাণিক ব্যবস্থা। পঞ্চদেব বলা হতো পঞ্চায়েতকে, পঞ্চরত্ন বলা হতো। সমাজের 4 জাতি থেকে 4 জন প্রতিনিধি হতেন, তারা সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতেন। এবং পঞ্চম ব্যক্তি ট্রাইবাল সোসাইটি বা আদিবাসী সময় থেকে আসতেন, যেখানে থাকতো আদিবাসী সমাজ। আর এরাই সেখানকার আইন কানুন থেকে, উন্নয়ন থেকে আরম্ভ করে সামাজিক সম্পর্ক, বিধিবিধান সাধারণ মানুষ মেনে নিত। পরে পঞ্চায়েত রাজ, গ্রাম স্বরাজের নাম আসে। আর গান্ধীজি বইতে এর উপরে বিশেষ জোর দিয়েছেন গ্রাম বিকাশের জন্য, পঞ্চায়েত রাজের উপরে। মাননীয় অটলজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় এই পঞ্চায়েতের রাজকে লাগু করে, আমি আন্দামানে ছিলাম, সেখানেও লাগু করা অনেকটা সফল হয়েছে, কিন্তু অনেকটা সফল হয়নি। পঞ্চায়েতে যেমন সম্ভাবনা আছে, তেমন সমস্যাও আছে। এই যে প্রায় কত হাজার, 40-45 গ্রাম আছে না, তাই এরকম প্রায় 60,000-এর কাছাকাছি বুথ আছে আমাদের, যারা পঞ্চায়েতের মধ্যে আছে। এই বিশাল ব্যবস্থা, বেশিরভাগ লোক এর সঙ্গে যুক্ত আছে। এই মানুষের জীবনস্তর যদি উন্নত হয়, তাহলে পরিবর্তন হবে। তো সেই জন্য বাংলার মানুষের, গ্রামীণ মানুষের জীবনে যদি পরিবর্তন হয়, তাহলে বাংলার পরিবর্তন হবে, তাহলে দেশেরও পরিবর্তন হবে। আমাদের সেই কঠিন কাজটা সরকার দিয়েছেন, চেষ্টা করছি। আমাদের এই ডিপার্টমেন্টে এখনো প্রায় 11,000-এর বেশি পদ খালি আছে। গত ক্যাবিনেট মিটিং এ আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম নিয়োগের জন্য, সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয়, তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার, মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদী চান, আমরাও চাই। গ্রামীণ বিকাশের, গ্রামীণ ভারতের যদি বিকাশ না হয়, তাহলে নতুন ভারত তৈরি হবে না, ভারতের উন্নয়ন হবে না। সেজন্য পঞ্চায়েত ব্যবস্থার বিশেষ গুরুত্ব আছে। আজকে যে ইদানিং কয়েকটি সিদ্ধান্ত আমরা নিয়েছি মাসখানেকের মধ্যে, কিছু কিছু আপনারা জানেন, কিছু আমাদের কাছে আজকে ঘোষণা হচ্ছে, নেক্সট কি করবো আমি সেটা একটু পরে আপনাদের প্রথম শুনিয়ে দিচ্ছি তথ্য এবং এগুলো, তারপরে আপনাদের বক্তব্য বা প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব। গ্রামোন্নয়ন সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি, এটা কেন্দ্রীয় প্রকল্প সমূহ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন P&RD দপ্তর রাজ্যের সমস্ত প্রধান কেন্দ্রীয় প্রকল্পগুলি পুনরায় চালু করেছে, যেমন MGNRESG, GS, PMAY, G, PMGSY, DAY, NRLM, RGSA, NSAP এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত প্রকল্পসমূহ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির জন্য তাদের প্রদেয় অংশের বরাদ্দ করাও ইতিমধ্যে শুরু করেছে। একাধিক ফান্ড আমাদের কাছে এসেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি তাদের 27 মে 2026 তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পের অধীনে প্রায় 2,790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর এই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2,500 কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের কাজ পুনরায় দ্রুত চালু হতে চলেছে। প্রায় 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন, সমক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যসূচির কাজ সম্পন্ন হয়েছে। ভিভি জিরামজি এর যে সেকেন্ড পার্ট, জুন মাসে নারেগা চলবে, 1 জুলাই থেকে জিরামজি শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত
গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে। সমস্ত প্রস্তুতিমূলক কাজ এবং প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, বিভিন্ন নিয়ম প্রণয়ন, শেয়ারিং কমিটি গঠন এবং সমস্ত অংশীদারদের প্রশিক্ষণ ইতিমধ্যেই চলছে। নতুন নির্দেশাবলী মোতাবেক যোগ্য জব কার্ডধারী পরিবারগুলি এক অর্থবর্ষে 125 দিনের মজুরিযুক্ত কর্মসংস্থানের অধিকারী হবেন এবং আইন নির্ধারিত 60টি কর্মহীন দিনের সংস্থানও থাকবে। প্রকল্পের খরচ কেন্দ্র ও রাজ্যের মধ্যে 60-40 অনুপাতে ভাগ হবে। আশা করা হচ্ছে যে এই প্রকল্পের বার্ষিক ব্যয় 12,850 কোটি টাকা অতিক্রম করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে যোগ্য গ্রামীণ পরিবার নিশ্চিত করতে আবাস প্লাস 2024 সমীক্ষার কাজ শুরু হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সমীক্ষক দল বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে, যা 20 জুলাই 2026 এর মধ্যে শেষ হবে। এরপর জব কার্ডের তথ্য যাচাই, গ্রাম সভার অনুমোদন, জনপর্যালোচনা এবং জেলা স্তরের কমিটি কর্তৃক তালিকাভুক্ত চূড়ান্ত অনুমোদন হবে। অনুমোদনের পর স্থায়ী অপেক্ষমান তালিকাভুক্ত পরিবারগুলিকে প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এই প্রকল্প এর অধীনে বর্তমান অর্থবর্ষে রাজ্য নিম্নলিখিত লক্ষ্যগুলি অর্জন করতে চায়। 1 লক্ষটি নতুন স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি গঠন হবে নতুন করে। প্রায় 40,000 কোটি টাকার ব্যাংক ঋণের ব্যবস্থা করা, যা গতবারের তুলনায় 5,000 কোটি টাকা বেশি। এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আমরা 40,000 কোটি টাকা ঋণ বিতরণের এবারে লক্ষ্য রেখেছি। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী কিছু গড়ে প্রায় 3.5 লক্ষ টাকা ঋণের ব্যবস্থা করা হবে। 20 কোটি লাখপতি দিদি তৈরি করা হবে নতুন করে। স্বচ্ছ ভারত মিশন 2026-27 অর্থবর্ষে ভারত সরকার রাজ্যের জন্য 2,491.71 কোটি টাকার একটি বার্ষিক পরিকল্পনা উন্নয়ন করেছে, যার মধ্যে 933.33 কোটি টাকা ইতিমধ্যে পাওয়া গেছে। কেন্দ্রীয় অংশ হচ্ছে 560 কোটি, রাজ্য অংশ 373.33 কোটি। এই বছরে দপ্তর প্রায় 7 লক্ষ IHHL নির্মাণ, 5,000টি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স স্থাপন, 70টি ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 36টি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপনের পরিকল্পনা করেছে। এছাড়া সমস্ত গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সুবিধাগুলি মনোনয়ন করা হবে। এই উদ্যোগগুলির মূল লক্ষ্য হল ODF প্লাস মডেল ভিলেজের শিরোপা অর্জন করা। একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সমস্ত পঞ্চায়েতের আগে ফান্ড দেওয়া হয়েছে। কোথাও বাড়ি তৈরি হয়েছে, শেড তৈরি হয়েছে, মেশিন গাড়িও কেনা হয়েছে, কিন্তু কোনো পঞ্চায়েতে আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। তো সেই জন্য আমরা দেখে নিচ্ছি সমস্যাটা কোথায়, ফান্ড বেশি দরকার আছে কিনা, কোথায় আটকে গেছে, যাতে প্রত্যেকটি পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ শুরু হয়, সেগ্রিগেশন হয়, যাতে বর্জ্য পদার্থ ওখানে তার ব্যবস্থা করে কাজে লাগানো যায়, তার চেষ্টা আমরা করব। দিশা কমিটি, যেটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলির পর্যবেক্ষণ ও সমন্বয় জোরদার করতে সমস্ত জেলায় নিয়মিত জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষক কমিটি DISH এর বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে এমপিরা তার প্রধান হন, চেয়ারম্যান হন এবং সম্পূর্ণ যে উন্নয়নের কাজ জেলায় হচ্ছে DM এর মাধ্যমে যেটা চলে, সেটা একটা কমিটি থাকে, দিশা কমিটি বলে। আজ পর্যন্ত পশ্চিমবাংলায় তৈরি হয়নি, আমিও এমপি থেকেছি, কোনোদিন ডাকা হয়নি, জিজ্ঞেসও করা হয়নি কোনো কাজের কথা। এই দিশা কমিটি জেলায় জেলায় আমরা তৈরি করছি, তার মিটিংও হবে, সেখানে এমপিরা থাকবেন, MLA থাকবেন, যাতে সমন্বয় করে উন্নয়নের কাজ হয় সেটা দেখার চেষ্টা। নিয়োগ, যেটা আমি বললাম, বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তরে 11,154টি পদ খালি হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660 এবং জেলা বা মহকুমা পরিষদে 558টি। পূর্ববর্তী মন্ত্রিসভার বৈঠকে এগুলির মধ্যে 6,536টি পদ সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 5,509, পঞ্চায়েত সমিতি 564 এবং জেলা মহকুমা পরিষদে 463টি। তবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, পরীক্ষা ইত্যাদি হবে। তার সঙ্গে যেটা আমরা টার্গেট করেছি যে 11,154টি পদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা হোক। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক গৃহীত অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা সমূহ যাতে স্বচ্ছভাবে কাজ হয়, তার জন্য কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে একই স্থানে 3 বছরের বেশি সময় ধরে কর্মরত
পিআরআই কর্মীদের বদলি করতে হবে। এরকম প্রায় 1100-এর বেশি কর্মী আছেন যাদেরকে এই মাসে ট্রান্সফার হবে, যারা 3 বছরের বেশি পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে আছেন, যাতে গতি আসে এবং এই যে দুর্নীতির যে অভিযোগ আসে, প্রায় ব্যাপক দুর্নীতি জেলা স্তরে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত অব্দি হয়, সেটা যাতে কম করা যায় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট শুরু হয়েছে যাতে আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমস্যাগুলির চিহ্নিতকরণ ও সমাধান করা যায়। নিয়মিত অডিট হয়, তার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আপনারা দেখছেন এত অনিয়মিততা হয়েছে, দুর্নীতি হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সমস্ত এই ৩,৩39টা পঞ্চায়েতে ইমিডিয়েট অডিট করা সম্ভব নয়। তাই প্রায় 10% পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি যেখানে স্পেশাল অডিট করা হবে কতটা ঠিকঠাক চলছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও পরিষেবা প্রদানের উন্নতির জন্য কিছু গ্রাম পঞ্চায়েত ও ব্লকের সংযুক্তিকরণ বা বিভাজনের প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। ডিলিমিটেশন যেমন বিধায়ক বিধানসভা লোকসভায় হবে, সেরকম আমরা পঞ্চায়েতে দেখেছি বহু জায়গায় 10টা 12টা আর সংসদ নিয়ে একটা পঞ্চায়েত হয়, আর এদিকে 24 ইত্যাদি নদিয়াতে 25 থেকে 30টা সংসদ আছে, মানে ডবলের 3 গুণ বেশি বড় জায়গা এবং জনসংখ্যা নিয়ে সেই পঞ্চায়েত আছে। সেগুলোকে ছোট বড় করে একটা সমতা আনার চেষ্টা হবে যাতে শাসন এবং বিকাশ ঠিকঠাক হয়। অংশদারিত্বমূলক পরিকল্পনা ও জনসাধারণের অন্তর্ভুক্তি বাড়াতে 5 জুন 2026 তারিখে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত হবে। এই গ্রাম সভা বন্ধ ছিল কারণ যা কিছু প্ল্যানিং হয়, যা কিছু টাকা যাচ্ছে তার ঠিকঠাক যাতে খরচা হয়, বিকাশের সমন্বয় হয়, সেজন্য সমস্ত জায়গায় গ্রাম সভা হবে। কাল প্রথম গ্রাম সভার জন্য সমস্ত ভিডিওকে বলা হয়েছে, সমস্ত পঞ্চায়েতে গ্রাম সভা শুরু হয়ে যাবে কাল থেকে। যেখানে গ্রাম পঞ্চায়েতগুলি বর্তমানে কার্যকরী নয় সেখানে জেলা শাসকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন গতবারের পঞ্চায়েত নির্বাচন লুটপাট করে টিএমসি সব জিতেছিল, ফলেতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যারা নির্বাচিত হয়েছেন তারা এখন পঞ্চায়েত বা প্রধান কেউই অফিসে আসেন না। ফলে এই 1 মাস ধরে নির্বাচনের পরে আমাদের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। সেজন্য তার বিকল্প ব্যবস্থা কি হতে পারে, জেলা আমাদের ডিএমদের আমরা বলেছি বিকল্প ব্যবস্থা করে যে ফান্ড গেছে তার কাজ শুরু করতে, বা আগের যেসব টেন্ডার ইত্যাদি ছিল সেগুলোর কাজগুলো চলছিল, বন্ধ হয়ে গেছে, সেগুলো যেন চালু রাখেন। যারা জনদোষের ভয়ে আসছেন না তাদের ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া যাবে। সমস্ত প্রধান গ্রামোন্নয়ন প্রকল্পগুলি স্বচ্ছতা ও দায়িত্ব বৃদ্ধি, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থার যথাযথ পর্যালোচনা ও সশক্তিকরণের কাজ চলছে। এই বিষয়গুলো আমরা জোর দিয়েছি যাতে পরবর্তীকালে একই ধরনের অভিযোগ না আসে। এই কয়েকটি বিষয় আপনাদেরকে বিজ্ঞপ্তি আকারে বলার ছিল, সেটা আমি জাস্ট তুলে ধরলাম। বর্তমান পর্যন্ত আমরা কি করেছি বা করতে যাচ্ছি এ ব্যাপারে আর পঞ্চায়েত ব্যাপারে কিছু জানার থেকে আপনার স্যার ডিলিমিটেশন নিয়ে একটি প্রশ্ন, সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 3,339। প্রথম প্রশ্ন হচ্ছে সেটা বেড়ে কত হতে পারে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখন অলরেডি আমাদের সেন্সাসের বিজ্ঞপ্তি হয়ে গিয়েছে। আমরা যতদূর জানি যে সেন্সাস চলাকালীন কোনো রকম থানা এলাকা বা আপনার এলাকা ভাগ করা যায় না। তাহলে এই কাজটা কি সেন্সাস প্রক্রিয়া শেষ হওয়ার পরে হবে নাকি কোনো বিশেষ অনুমতি নেওয়া হচ্ছে? আমরা সার্ভে করে নিয়ে আগে কতটা হতে পারে না হতে পারে ওখান তো ফটাফট তো হয় না। আমাদের কাছে তথ্য এসে গেলে আমরা ডিপার্টমেন্টকে বলবো যে এই আমাদের কাছে পরিস্থিতি আছে, আপনারা বাড়ান কমান বা এটাকে জুড়ুন কাটুন। সেই ব্যাপারটা পুরো খুলে দেখার জন্যই আপাতত কাজ শুরু হচ্ছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা করছি। পরবর্তীকালে এটা করতে অনুমতি না হয়। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আপনি বলছেন, পূর্বতন সরকারের আমলে এই নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছিল পঞ্চায়েত নিয়োগে। কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে আপনারা কি পদক্ষেপ? এই যে 6,000 6,500 পোস্টের জন্য অনুমতি পাওয়া গেছে, তার জন্য কোনো সংস্থাকে আমরা নিয়ে যেভাবে অন্যান্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া চলে তারা এসে এই পরীক্ষা সঞ্চালন করবেন, তারা এটা করবেন, আর সেই অনুযায়ী পুরোপুরি স্বচ্ছভাবে যাতে হয় তার ব্যবস্থা করা। স্যার প্রচুর জায়গায় পঞ্চায়েত এরিয়া পার্টিকুলারলি সেন্ট্রাল স্কিমস হ্যাভ নট বিন ইমপ্লিমেন্টেড, মানে ঠিক করে ইমপ্লিমেন্টেশন হয়নি অনেক কটা গ্রাম পঞ্চায়েতই অনেক জায়গায়। মেজর নিয়েছিলাম আমরা ব্যবস্থা, যে ফিডব্যাক আমাদের কাছে এসছে মনিটরিং এর পরে যে এই জায়গায় সমস্যা হয়েছে সেগুলোকে ঠিক করার চেষ্টা হচ্ছে। এবারে সমস্ত জায়গায় আমাদের বিধায়কদেরকে যুক্ত করতে বলা হয়েছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ মাননীয় সিএম বলেছেন, ডিএমদের মিটিং এ তাদেরকে ডাকাও হয়েছে। সেখানে আমিও আমার জেলাতে ছিলাম মেদিনীপুরে,
তাদেরকে নির্দেশ চিফ সেক্রেটারি দিয়ে দিয়েছেন যে সমস্ত উন্নয়নের কাজে বিধায়কদেরকে যুক্ত করতে হবে, এবং বিডিওদেরকেও তাই বলা হয়েছে যে বিডিও যে বিধায়কের আন্ডারে আসেন তিনি সমস্ত উন্নয়নের কাজ যোজনার ক্ষেত্রে সেখানে তাকে অংশীদারি করে ডাকবেন। আজকে আমরা এই মাত্র আমি ভিডিও কনফারেন্স করে এলাম সারা প্রদেশে 400 জনের সঙ্গে, তাতে আমাদের ভিডিওরা ছিলেন এবং সেখানকার গ্রামীণের সমস্ত বিধায়করাও তার মধ্যে ছিলেন। সবার সামনে এই জিনিসটা ক্লিয়ার করে বলা হয়েছে উন্নয়নের সমস্ত কাজ সমস্ত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে করতে হবে। দিদিদা যেটা বললেন যে জনরোষের ভয়ে অনেক প্রধানরা পঞ্চায়েত অফিসে আসতে পারছেন না, সেই কাজগুলো বললেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিদি করাবেন বলে, মানে এটা কি আপনারা সমস্তই মানে যা যা বকেয়া যে প্রকল্পগুলো পড়ে আছে? ম্যাজিস্ট্রেট তো অলরেডি এগুলো দেখেন, যে পঞ্চায়েতে এরকম অচল অবস্থা তৈরি হচ্ছে সেখানে বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু অনেক প্রধানই আসছেন, কাজ করছেন, কারণ যিনি নির্বাচিত হয়ে থাকেন তো এসে কাজ করা উচিত। জনতাকে সুবিধা দেওয়ার জন্য, উন্নয়নের জন্য তাদেরকে লোকেরা নির্বাচিত করেছে। যারা অনৈতিকভাবে নির্বাচিত হয়েছেন তারা অধিকার হারিয়ে আসছেন না, বাকি পঞ্চায়েত ব্যবস্থা আছেই, নির্বাচিত হবে, সেটা কাজ করুক। স্যার একটা জিনিস, মানে আমরা শহর এলাকায় যেমন দেখছি বহুতল উঠছে, গ্রামীণ এলাকা বা সেমি পেরি আরবান এলাকা যেগুলো পঞ্চায়েতের অধীনে রয়েছে সেখানেও আপনার অনেক বহুতল উঠছে। তাহলে আমরা দীর্ঘদিন ধরেই জানি একটা চলছিল যে পঞ্চায়েত এলাকার যে বিল্ডিং প্ল্যান, সেই বিল্ডিং যে প্ল্যান তার একটা রিভাইভালের একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল। তাহলে সেইটা কি আবার করে কোনো ইয়ে করা হবে? প্রপোজাল আমাদের তরফ থেকেও আছে। এখন ইদানিং গত কয়েকদিনের মধ্যে অনেকগুলি সংস্থা এসছেন যারা বড় বড় হাউসিং তৈরি করেন, তারা চাইছেন রুরালে কম দামে মিডল ক্লাসের জন্য ফ্ল্যাট তৈরি করতে। সে বহুতল হতে পারে, অন্যভাবে হতে পারে। তারা একটা এমও করতে চান আমাদের দপ্তরের সঙ্গে, তারা প্রপোজাল দিয়েছেন। আমরা এখন ওটা ডিসকাস করিনি। আগের যে ব্যবস্থা ছিল আপনি দেখেছেন অনেক জায়গায় এরকম বিল্ডিং তৈরি হয়েছে, হাউসিং তৈরি হয়েছে। লোকালি ভিডিওর জায়গা দিয়ে দেবেন তাদেরকে, পঞ্চায়েত যে জায়গা পড়ে আছে যাতে সেখানে উন্নয়ন হয়। বহু জায়গায় অনিয়মিত ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তাঘাট ঠিক মতো হচ্ছে না। ব্যবস্থিত জায়গা হোক, খোলা জায়গায় সুন্দর স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা থাকুক, সেরকম ব্যবস্থা তো সেই সমস্ত সংস্থাগুলোকে ডেকে আমরা এই যে 10% পঞ্চায়েতে বিশেষ অডিটের একটা ব্যবস্থা করা হয়েছে আপনি বললেন, এই 10% বাছাইয়ের ক্ষেত্রে কোনো বিশেষ দিক দেখা হয়েছে? কারণ বিভিন্ন জায়গায় তো দুর্নীতির অভিযোগ ছিল। হ্যাঁ, তো ওটা কিছু কিছু বিষয় আমরা আমাদের কাছে কমপ্লেনও আসছে, বলে দেবো। বাকি ডিপার্টমেন্ট থেকে কিছু জায়গা বেছে নেওয়া হয় যেখানে এই ধরনের ঘটনা আছে, সমস্যা আছে মনে হচ্ছে, তাহলে একটা বাস্তব পরিস্থিতি বুঝে যাবে কি অবস্থায় আছে। আরেকটা প্রশ্ন আছে স্যার, পঞ্চায়েত লেভেলে দেখা যাচ্ছে একটা ম্যাসিভ লেভেলে এই যে ত্রাণ সামগ্রী মানে রিলিফ মেটেরিয়াল, সেটা টিএমসির প্রচুর নেতা মন্ত্রীরা তারা হোল্ড করে রেখেছিলেন এবং সেটা প্রপারলি ডিস্ট্রিবিউশনও হয়নি ডিউরিং দ্য টাইম অফ ন্যাশনাল ক্যালামিটিজ অলসো। তো স্যার এটা নিয়ে কি আপনারা কোনো মনিটরিং সেল বা কিছু মানে বৃষ্টি আসছে সেটা জিজ্ঞেস করছি। সাধারণ মানুষই বাড়ি দরজা ভেঙে বার করছে, আমাদের যেতে হয়নি বা পুলিশকে যেতে হয়নি। মানুষ জানতো যে তাদের জন্য সামগ্রী এসছে, আইলার সময় থেকে এই ধরনের ঘটনা জানা গেছে, তো সেই জন্য সেটা ব্যবহার হচ্ছে। আমরা যেখানে কমপ্লেন পাচ্ছি, কমপ্লেন হলে পুলিশও রিকভারি করবে, বাকি তো পুলিশকেই সুযোগ দিচ্ছে না, মানুষই তার কাজ করে নিচ্ছে, কারণ তাদের অধিকার লুণ্ঠিত হয়েছে। প্রাক বর্ষা আমরা জানি যে জুন মাস পড়ে গেলে বা বর্ষার আসছে, পঞ্চায়েত স্তরে বেশ কিছু পঞ্চায়েত আছে যেগুলো জলের তলায় চলে যায়। আগাম কোনো প্রস্তুতি রাখছে এই ব্যাপারে? রাজ্য স্তরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমরা 6টা ভাগে করছি, 4টে হয়ে গেছে আর 2টো বাকি আছে। একটা মালদায় হবে, একটা মেদিনীপুরে হবে। তো সেখানে মাননীয় চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টার ছিলেন, তারা বলেছেন, ইঞ্জিনিয়ার ছিলেন, সেই বিষয়টা যেটা জানা গেছে, নির্দেশ দেওয়া হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে। দেখবেন খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, বাঁধ রিপেয়ারিং হচ্ছে। এটা তো ইরিগেশন ডিপার্টমেন্টও সেদিন জলশক্তি ভবনে একটা বৈঠক করেছিল, সেখানে আমরা ছিলাম এবং ভিডিও কনফারেন্সিং এ সমস্ত জেলার সঙ্গে কথা হচ্ছে, এমএলএদের কথা শোনা হচ্ছে, তাদেরকে লিখিতভাবে ডিএমকে দিতে বলা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে যেটুকু পড়ে পঞ্চায়েত, তাকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতের যে ফান্ড আছে সেই দিয়ে তার এটা সুব্যবস্থা করার চেষ্টা করেছে। ড্রেন পরিষ্কার থেকে ড্রেন কাটা বা বাঁধ রিপেয়ারিং করার কাজ তারাও শুরু করেছে। স্যার লাস্ট কোয়েশ্চেন একটা করে নেবো, সেটা হচ্ছে যে পুরো এলাকায় 1 সেপ্টেম্বর থেকে অগ্নিমিত্রা পাল পুরমন্ত্রী জানিয়েছেন যে আবর্জনা যদি যত্রতত্র ফেলা হয় তাহলে মোটা টাকার ফাইন করা হয়। পঞ্চায়েতেও এমন অনেক এলাকা আছে যেটা প্রায় শহুরে হয়ে গিয়েছে, বা গ্রামীণ এলাকাতেও কি এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে করা পদক্ষেপ?
রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলার তো অধিকার কারণেই এতদিন ওগুলো মনিটরিং হতো না। সেখানেও কিছু কিছু আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, পঞ্চায়েতের কাছে ব্যবস্থা আছে, তারা ট্যাক্সও নেন, সেই জন্য পরিষেবা দেওয়ার দায়িত্ব। সঙ্গে সঙ্গে মানুষকে জাগ্রত সজাগও করতে হবে, দরকার হলে শাস্তিও দিতে হবে, কারণ সহজে লোকেরা শুনতে চায় না। অনেক জায়গায় এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ, এই ধরনের প্রকল্প হয়েছে, চালু হয়নি। আমরা সেই সব জিনিস ওখানে প্রয়োগ করে সার তৈরি থেকে আরম্ভ করে অন্যান্য প্রকল্প কাজ হবে, সেটা হয়তো এই মাস থেকে পরের মাস থেকে শুরু হয়ে যাবে, সবকটাই চলবে। তো সেই জন্য নিশ্চয়ই কড়াকড়ি হবে। দেখতে পাচ্ছেন আপনি মেসুয়া বাজারের মতো জায়গায় গাড়ি চলছে, ব্যবসায়ীরা আমাকে নিজে বলেছেন যে ওটা দিয়ে গাড়ি নিয়ে যাবো কোনোদিন ভাবিনি। পরিষ্কার হয়েছে, কলকাতা পরিষ্কার হয়েছে, বাকি জায়গায় হবে, অনেক জায়গায় বাজার আছে অব্যবস্থিত ভাবি। আমি আমার ডিপার্টমেন্ট আরেকটা আছে এগ্রো মার্কেটিং, সেখানেও বসেছিলাম, আমাদেরও বাজার আছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ব্যবস্থিত করা, সেই বাজারের মধ্যে নিয়ে আসা, এগুলো চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে সব ডিপার্টমেন্ট থেকে, যাতে সবকিছু ঠিকঠাক মতো চলে। আপনি হয়তো কিছুদিনের মধ্যে তার কিছু রেজাল্ট দেখতে পাবেন। দাদা, নিউ টাউন সংলগ্ন যে 5টা পঞ্চায়েত রয়েছে, সেই 5টা পঞ্চায়েত অনেকদিন ধরে অভিযোগ করছে যে তারা নিউ টাউনের যে মেন স্মার্ট সিটি প্রজেক্টের মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে চায়, তারা পঞ্চায়েত থেকে বেরিয়ে কর্পোরেশনে আসতে চায়। এই বিষয়ে নিয়ে কোনো আলোচনা আছে? এরকম তো নতুন শহর হচ্ছে সব জায়গায়, যেখানে বিস্তার হয়ে যাচ্ছে, গ্রামীণ এলাকাটা শহর হয়ে যাচ্ছে, রাস্তা হয়নি, জলের ব্যবস্থা হয়নি, কিন্তু লোকেরা বাড়ি করছেন, সরকার কিছু সুবিধা দিয়েছে। এরকম বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটি তৈরি হয় নতুন। নিউটাউনটা একজাক্টলি আমি জানি না, আমি নিজেই থাকি ওখানে, ফলে ওখানে এই ধরনের সমস্যাও আছে। ওখানকার হিডকো অনেক সুবিধা দিয়েছে, এলকেডিএ দিয়েছে, দিচ্ছে, করছে। আমি জানি না ভবিষ্যতে ওটা নিয়ে সরকার কি ভাবছে, এখন আলোচনা হয়নি। এরকম একাধিক ছোট ছোট শহর, যেমন জয়গাঁও আপনারা জানেন, অনেক বছর ধরে ঝুলিয়ে রাখা হচ্ছে, শহর করা হবে বলে মিউনিসিপ্যালিটি করা হয়নি। আরো একাধিক জায়গাতে আমাদের এই প্রপোজাল এসছে, বাগনান আছে, আপনি জানেন মিডিয়ার পরে লাগালাগি শহর হয়ে গেছে। এগুলোকে শহরের মিউনিসিপ্যালিটি হিসাবে ঘোষণা করা হবে, তার বিলও এসছে, পাশও হবে, বেশ কয়েকটা পাস হয়ে যাবে। আর শহরীকরণের ফলে যে সুবিধা হবে সেটা ওনারা পাবেন। এইবারের সেশনে অনেকগুলো পাস